আগের দিনে ভেদের ক্লাসে আমরা কষে দেখি 13 7 দাগের 2 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে দেখো 8 দাগ থেকে আমরা অঙ্ক শুরু করছি। তো প্রথমে 8 দাগের অঙ্ক কী বলছে দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে আমাদের এখানে 3টে রাশি বলে দেওয়া আছে। একটা হচ্ছে 15 জন কৃষক সংখ্যা বলে দেওয়া আছে, সময় হচ্ছে 5 দিন, আর জমির পরিমাণ হচ্ছে 18 বিঘা। শেষে বের করতে বলেছে দেখো, কৃষক সংখ্যা বলে দেওয়া আছে, জমির পরিমাণ বলে দেওয়া আছে, সময়টা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা 3টে যে রাশি আছে 3টেকে ধরে নেবো 3টে আলাদা আলাদা চলরাশি দ্বারা। তাহলে ধরি কৃষক সংখ্যা সমান এ, সময় দিন সমান হচ্ছে ধরো বি, আর জমির পরিমাণ সমান হচ্ছে সি। তাহলে 3টের মধ্যে ধরে নিলাম। আমাদেরকে কী বের করতে হবে? সময়টা বের করতে হবে। তাহলে সময়ের সাথে বাকি রাশিগুলোর সম্পর্ক আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে দেখো, সময় কি বি ধরেছি আর কৃষক সংখ্যা আছে এ। তাহলে দিন যদি আমরা বাড়াই তাহলে কৃষক সংখ্যা কী হবে? কম লাগবে। তাহলে সময় যত বাড়বে তাহলে লোকের পরিমাণ বা জনের পরিমাণ তত কম লাগবে যদি একই পরিমাণ জমি আমাদেরকে চাষ করতে হয়। তাহলে আমরা কি বলতে পারি? বি প্রপোর্শনাল টু 1/a যখন সি স্থির। মানে জমির পরিমাণ যদি স্থির থাকে তাহলে দেখো কৃষক সংখ্যা সবসময় কী হবে? কম লাগবে যদি দিন সংখ্যাকে আমরা বাড়িয়ে দিই, বা দিন সংখ্যা যদি আমরা কমিয়ে দিই তাহলে তখন কিন্তু সেই পরিমাণ জমি চাষ করতে গেলে আরও বেশি পরিমাণে কৃষক লাগবে। তাই এরা পরস্পর ব্যস্ত ভেদে আছে। আবার সময়ের সাথে জমির পরিমাণের সম্পর্ক কী হবে? যদি কৃষক সংখ্যা স্থির থাকে তাহলে সময় যত বাড়বে একই পরিমাণ কৃষক আরও বেশি পরিমাণ জমি চাষ করবে। তাহলে সময়ের সাথে জমির পরিমাণের সম্পর্ক হচ্ছে সরল, মানে এটা সরল ভেদে আছে। তাহলে আমরা কি বলতে পারি? বি প্রপোর্শনাল টু সি যখন এ স্থির। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি শিখেছি? যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। তাহলে দেখো, বি এর সাথে ব্যস্ত ভেদে আছে, বি সির সাথে সরল ভেদে আছে। তাহলে কী হবে? বি 1/a আর সি দুজনের গুণফলের সাথে সরল ভেদে থাকবে। অর্থাৎ কী হবে? বি প্রপোর্শনাল টু 1/a ইন্টু সি। এটা কখন? না যখন সি ও এ পরিবর্তনশীল। মানে এরা পরিবর্তনশীল হলে ওদের সাথে এই সম্পর্কটা প্রকাশ পাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা বি প্রপোর্শনাল টু চিহ্ন তুলে একটা ধ্রুবক আমরা কে গুণ করে দেবো। তাহলে কে সি ইন্টু 1 মানে কত? সি বাই এ। তাহলে বি সমান কী পেলাম? কে সি বাই এ। এটা হচ্ছে আমাদেরকে 1 নম্বর সমীকরণ ধরলাম। আর কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, সেটা সবসময় তোমরা লিখে ফেলবে। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার কোশ্চেনে দেখো কী কী বলা ছিল। প্রথম যে শর্তটা ছিল সেখানে দেখো 15 জন কৃষক 5 দিন 18 বিঘা জমি। তাহলে কৃষক সংখ্যাকে আমরা এ ধরেছি। তাহলে 1 নম্বর সমীকরণে কার কার মান বলা আছে? কৃষক সংখ্যা এ। তাহলে এ সমান কত? 15 জন। তাহলে এর ভ্যালু আমরা বসিয়ে দেবো 15। বি মানে কি? দিন সংখ্যা। তাহলে বি কত বলা ছিল? দেখো 5 দিন বলা ছিল, তাহলে বির জায়গায় আমরা 5 বসিয়ে দেবো। আর সি বলা ছিল দেখো 18 বিঘা জমি চাষ করতে, তাহলে সির জায়গায় 18 বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর বসিয়ে পাই। তাহলে প্রথমে আছে বি, তাহলে বি সমান, তাহলে বির জায়গায় কত? 5 সমান কে সি বাই এ। তাহলে কে এর ভ্যালু আমাদের জানা নেই, কে সি বাই এ। সির ভ্যালু কত? 18 বাই এর ভ্যালু কত? 15। তাহলে এখান থেকে আমরা কী করব? কে এর ভ্যালু বের করব। তাহলে কে সমান কী পাবো? 15 ইন্টু 5। এই 15 আর এই 5টা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে কে সমান 15 ইন্টু
বাই এই 18টা কের সাথে গুণ ছিল, ওটার পাশে ভাগ হয়ে গেল। তাহলে দেখো 3 দিয়ে 15 কাটলে কত হয় 5, আর 3 দিয়ে 18 কাটলে 3 6 18। তাহলে কের ভ্যালু আমরা কত পেলাম 25/6। তাহলে এটা কের ভ্যালু পেলাম। এবার দ্বিতীয় শর্তে আমাদের কী বলে দেওয়া ছিল দেখো, 10 জন কৃষক, তার মানে এ বলে দেওয়া ছিল 10, আর 12 বিঘা জমি সি বলা ছিল, আমাদেরকে এবারে বিটা বের করতে হবে। তাহলে আবার 1 নম্বর সমীকরণে এ সমান কত বলা ছিল 10, তাহলে এ সমান 10, সি সমান 12 বিঘা জমি, তাহলে সির জায়গায় 12, আর কের ভ্যালু আমরা পেয়েছি কত 25/6, এটা বসিয়ে পাই। তাহলে বসালেই আমরা কি করব, বির মান পেয়ে যাব। তাহলে বি সমান কেসি বাই এ, তাহলে বি সমান কেসি বাই, তাহলে কের মান কত 25/6 বের করেছি, ইন্টু সি বাই এ, সি কত 12, আর এ হচ্ছে 10। তাহলে দেখো 6 দিয়ে কাটলে কত হবে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 10কে 5 দুয়ে 10, 5 দিয়ে 25কে কাটলে 5 5-এ 25। তাহলে আমরা বির ভ্যালু কত পেলাম 5। তাহলে আমাদের উত্তর কত হবে, যে 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারে। তাহলে অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারেন। ব্যাস, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার নেক্সট অঙ্ক, নেক্সট 9 দাগ কী বলছে দেখো। 9 দাগের অঙ্ক বলছে দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1.5, 2 এবং 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করি। তাহলে প্রথম শর্ত বলে দেওয়া আছে আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। এবার বাকি 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে এই যে 1.5 মিটার, 2 মিটার আর 2.5 মিটার ব্যাস দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট যে গোলক আছে, সেগুলোকে গলালে তাদের যে টোটাল আয়তন পাবো সেটা ওই নতুন গোলকের আয়তনের সঙ্গে কিন্তু সমান হবে। তাহলে আমরা প্রথম শর্তে যেটা বলে দেওয়া ছিল দেখো, আয়তনটা গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে ধরি আয়তন সমান ভি, ব্যাসার্ধ সমান আর। প্রশ্নানুসারে, মানে প্রশ্নে কি বলে দেওয়া আছে, আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে ভি প্রপোর্শনাল টু আর কিউব, যেহেতু ত্রিঘাত বলা তাই মাথায় আর এর মাথায় 3 বসানো হলো। এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি সমান কে ইন্টু আর কিউব, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবারে দেখো 3টে গোলকে টোটাল আয়তন আমরা বের করব। তাহলে প্রথম গোলকে দেখো ব্যাসার্ধ বলে দেওয়া, ব্যাস বলে দেওয়া ছিল 1.5 মিটার। তাহলে প্রথম গোলকটির ব্যাসার্ধ সমান, তাহলে কত হবে, ওই 1.5 মিটারকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে এটা 1.5 মিটার মানে কত 3/2 এত মিটার। তার মানে কত হবে 3/2 ইন্টু 1/2 মিটার, তার মানে হচ্ছে 3/4 মিটার। এটা হচ্ছে আমাদের প্রথম গোলকটির ব্যাসার্ধ। তাহলে অতএব প্রথম গোলকটির আয়তন কত হবে, আয়তনের সূত্র কি পেয়েছি, ভি সমান কে আর কিউব। তাহলে কে ইন্টু আর কিউব মানে কী হবে 3/4 কিউব, এত ঘন মিটার। তাহলে কত, যে 3 কিউব করলে কত পাই আমরা 27, আর 4 কিউব করলে 64। তাহলে 27/64 কে ঘন মিটার। এটা আমরা প্রথম গোলকটি ব্যাসার্ধ পেলাম। সিমিলারলি আমরা
দ্বিতীয় গোলকটির আয়তনও বের করবো, তৃতীয় গোলকটির আয়তনও বের করব। দ্বিতীয় গোলকটি ব্যাসার্ধ, ব্যাস কত বলেছিল দেখো 2 মিটার, তাহলে 2/2 মিটার মানে হচ্ছে 1 মিটার। তাহলে দ্বিতীয় গোলকটির আয়তন কত হবে তাহলে কে ইন্টু আর কিউব, তাহলে এখানে কি 1-এর কিউব এত মিটার, তার মানে হয়ে যাবে আমাদের 1-এর কিউব করলে তো 1, তাহলে এটা হয়ে যাবে কে, এটা ঘন মিটার হবে, তাহলে কে ঘন মিটার। আবার তৃতীয় গোলকটি ব্যাসার্ধ, তাহলে তৃতীয় গোলকটির ব্যাস কত ছিল 2.5, এটাকে আবার 2 দিয়ে আমরা ভাগ করব, তাহলে এটাকে 2 গুণ 1-এর 2কে ভাঙলে কত পাই 5-এর 2, তাহলে এটা হয়ে যাবে 5-এর 2 ভাজিতক 2 মানে এটা, তাহলে 5-এর 2/2, তাহলে 5-এর 2/2টাকে আমরা কি লিখতে পারি ইন্টু 1/2 এত মিটার, তার মানে হচ্ছে আমাদের 5-এর 4 মিটার। তাহলে অতএব তৃতীয় গোলকটির আয়তন, তৃতীয় গোলকটির আয়তন কত হয়ে যাবে কে ইন্টু 5-এর 4-এর কিউব এত ঘন মিটার, তাহলে 5-এর কিউব করলে 125, 4-এর 64, তাহলে 125/64 কে ঘন মিটার। তাহলে দেখো যে 3টে গোলককে গলানো হলো তাদের আয়তন বের করে নিলাম, এবার নতুন যে গোলকটা তৈরি হবে তার আয়তন আমাদেরকে বের করতে হবে। তাহলে ধরি নতুন গোলকটির ব্যাসার্ধ আর মিটার, তাহলে অতএব নতুন গোলকটির আয়তন কত হবে তাহলে কে ইন্টু ক্যাপিটাল আর এর কিউব এত ঘন মিটার। তাহলে এই যে আয়তনটা এটা সমান হবে কার সাথে, এইটা প্লাস এটা প্লাস এটার সাথে, তাহলে শর্তানুসারে কে ক্যাপিটাল আর কিউব সমান 27K/64 প্লাস কে প্লাস 125K/64। তাহলে এখান থেকে কি পাবো কে ক্যাপিটাল আর কিউব সমান, এগুলো সব যোগ হবে, তাহলে লসাগু দেখো নিচে 64, 64কে 64 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 ইন্টু 27 মানে এখানে হয়ে যাবে 27K প্লাস এর নিচেতে 1 আছে, তাহলে 64 ইন্টু কে করলে 64K প্লাস এর 64 কেটে গেলে 1, তাহলে এটা হয়ে যাবে 125K, বা এখান থেকে কি লিখবো কে আর কিউব সমান, দেখো তাহলে এই 3টে যোগ করতে হচ্ছে, তাহলে 5 4 9 7 16 6 হাতে 1 3 6 9 2 11 1 হাতে 1 1 1 2 2 6 16K/64, তাহলে লিখতে দাও কে কে ক্যান্সেল হচ্ছে, তাহলে আমরা আর কিউব সমান কি লিখতে পারি, আচ্ছা এটা কাটাকাটি করলে কি হবে দেখো 64 আর 216, তাহলে 4 দিয়ে কাটলে 16, 4 দিয়ে কাটলে 4 5 20, 1 16 4 4 16, ফের 2 দিয়ে কাটলে হচ্ছে 8 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 27, তাহলে এখানে পড়ে আছে আর কিউব সমান 27/8, বা আর কিউব সমান আমরা দেখো 27/8কে কী লিখতে পারি 3/2 হোল কিউব, বা আর সমান তাহলে কত হবে 3/2, তাহলে অতএব নতুন গোলকটির ব্যাসার্ধ সমান 3/2 মিটার, অতএব নতুন গোলকটির ব্যাস সমান 3/2 ইন্টু 2 মিটার, তাহলে 2 2 ক্যান্সেল হলে হচ্ছে 3 মিটার, তাহলে নতুন গোলকটির ব্যাস কত পেলাম আমরা 3 মিটার। আশা করি অঙ্কটা তোমরা সব বুঝতে পেরেছো। গোলকের চ্যাপ্টার ওদের এরকম অঙ্ক ছিল, কিন্তু ওখানে আমাদের
এই যে কে ধ্রুবক যেটা, তার মান আমরা কী পাই? 4/3 পাই। মানে গোলকের আয়তনের সূত্র কী ছিল? 4/3 পাই আর কিউব। এবং গোলকের ঠিক এই একই ধরনের অঙ্কই ছিল। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার নেক্সট অঙ্ক 10-এর দাগ। 10-এর দাগ কী বলছে দেখো, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু -1 এবং এক্স ইকুয়ালস টু 3 হলে ওয়াই ইকুয়ালস টু 5 হয়। এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করি। তাহলে দেখো, প্রথমে বলা ছিল ওয়াই দুটো চলের সমষ্টির সমান। তাহলে আমরা ধরে নেব ওয়াই সমান এ প্লাস বি, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে। তাহলে এটা ধরে নিচ্ছি এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে যেখানে এ প্রপোর্শনাল টু এক্স এবং আরেকটা কি বলেছিল, এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে বিটা ব্যস্ত ভেদে আছে, তাহলে বি প্রপোর্শনাল টু 1/x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বা এ সমান k1x আর বি সমান কী হবে, তাহলে এখানে k2/x। k1 আর k2 কি? k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইখানে এবার যদি আমরা এ বির ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমরা কী পাচ্ছি দেখো, বা ওয়াই সমান এর ভ্যালু k1x, তাহলে k1x প্লাস বির ভ্যালু কত? k2/x, তাহলে বির ভ্যালু হচ্ছে k2/x। এটা হচ্ছে আমাদের ওয়াই আর এক্সের ফার্স্ট রিলেশন পেলাম k1 k2 ধ্রুবক দিয়ে। এবার আমাদের কন্ডিশন কি বলেছিল দেখো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু -1 হয়। তাহলে এখানে 1 নম্বর সমীকরণে x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু -1 বসিয়ে পাই। তাহলে কী পাবো? ওয়াইয়ের জায়গায় -1 বসছে, তাহলে ওয়াই সমান আছে, তাহলে -1 সমান k1x, তাহলে k1 এক্সের ভ্যালু কত? 1, তাহলে k1 ইন্টু 1 প্লাস k2/x, তাহলে k2-র ভ্যালু কত জানি না, তাহলে k2/x এর ভ্যালু কত? 1। তাহলে এখান থেকে আমরা কী পেলাম? k1 প্লাস k2 সমান হচ্ছে -1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবারে আবার 1 নম্বর সমীকরণে আরেকটা মান কী বলা ছিল দেখো, x ইকুয়ালস টু 3 হলে y ইকুয়ালস টু 5 হয়। তাহলে এক্সের জায়গায় 3, ওয়াইয়ের জায়গায় 5 বসাবো। তাহলে ওয়াইয়ের জায়গায় 5 বসালে কী পাবো? x ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু 5 বসিয়ে পাই। তাহলে 5 সমান k1 ইন্টু 3 প্লাস k2/3। তাহলে এখান থেকে কী পাচ্ছি? 3k1 প্লাস k2/3 সমান হচ্ছে 5। তাহলে এটা যোগ করলে কি হবে? 3টা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 9k1 প্লাস k2/3 সমান 5, বা 9k1 প্লাস k2 সমান 5×3=15। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। এবার দেখো, এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ এটা আর এটা সমাধান করলে তবে আমরা k1 k2 ভ্যালু পাবো। তাহলে সমীকরণটা ভালো করে দেখো, শুধু k2 আছে, এখানে k2 আছে, তাহলে দুটো যদি আমরা বিয়োগ করি k2 k2 ক্যান্সেল হবে, তাহলে 2 থেকে 3 আমরা বিয়োগ করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই বিয়োগ করলে কী হবে? তাহলে এখানে k1 প্লাস k2 ছিল, আর এখানে প্লাস k2, তাহলে k2 k2 ক্যান্সেল হলে k1 মাইনাস 9k1, তাহলে k1 মাইনাস 9k1 সমান ডান দিকে কী হচ্ছে? -1, আর এটা বিয়োগ হচ্ছে -1 মাইনাস 15, তাহলে -1 মাইনাস 15। তাহলে দেখো এটা কী হবে? k1 মাইনাস 9k1 মানে হয়ে যাবে -8k1 সমান -16। 2 থেকে মাইনাস মাইনাস যদি ক্যান্সেল করি, k1 এর ভ্যালু কত পাবো? 16/8, 8 দিয়ে 16 কাটলে হচ্ছে 2, তাহলে k1 এর ভ্যালু আমরা পেলাম 2।
এবারে কে ওয়ানের মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই কে টুর মান পেয়ে যাব। তাহলে 2 নম্বর সমীকরণে কে ওয়ান সমান 2 বসিয়ে পাই। তো 2 নম্বর সময় কে ওয়ান প্লাস কে টু সমান -1, তাহলে কে ওয়ান প্লাস কে টু, তাহলে 2 প্লাস কে টু সমান হচ্ছে -1, বা এখান থেকে কে টু সমান হলো কি লিখতে পারি, দুইটা ওপরে গেলে মাইনাস হবে, তাহলে -1 -2 করলে কত হবে -3। তাহলে কে ওয়ানের ভ্যালু পেলাম আমরা 2 আর কে টু ভ্যালু পেলাম আমরা -3। এবার এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আমরা পাবো। দেখো রিলেশন কী ছিল, ওয়াই সমান কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স। তাহলে আমরা কী লিখবো, অতএব ওয়াই সমান কে ওয়ান এক্স, তাহলে 2 ইন্টু এক্স প্লাস কে টু বাই এক্স, তাহলে -3/x। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, y সমান 2x - 3/x। এটাই হচ্ছে দেখো y আর x এর মধ্যে সম্পর্ক। তাহলে এটি হলো y ও x এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এই অঙ্কটা একটু আলাদা ধরনের ছিল, ভালো করে একটু দেখে নিও এটা। এবার নেক্সট অঙ্ক, নেক্সট 11 দাগ কী বলছে দেখো। 11 দাগের অঙ্কটা দেখো, এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি হলে দেখায় যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব প্রপোর্শনাল টু এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হবে। তাহলে একটা সম্পর্ক আমাদের বলে দেওয়া আছে, সেখান থেকে আমাদের এই দুটো সরল ভেদে আছে দেখাতে হবে। তাহলে আমাদেরকে কী করতে হবে, এইটা এবং এইটার অনুপাতকে, মানে এটা বাই এটা সমান কোনো একটা ধ্রুবক দেখাতে হবে। তার প্রথম যেটা বলা ছিল এ প্রপোর্শনাল টু বি, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এ সমান কে ওয়ান ইন্টু বি। আরেকটা কী বলেছিল, বি প্রপোর্শনাল টু সি, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, বি সমান কে টু ইন্টু সি। তাহলে বির ভ্যালু পেয়েছি, বির ভ্যালুটা নিয়ে আবার আমরা এদিকে বি আছে দেখো, বির জায়গায় বসিয়ে দেবো। তাহলে কী হবে, কে ওয়ান, বির ভ্যালু কত, কে টু সি, তাহলে কে ওয়ান ইন্টু কে টু সি, এটা হয়ে যাবে আমাদের এর ভ্যালু। আর কে ওয়ান কে টু কি, কে ওয়ান কমা কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কি করব, এই এপাশেরটা বাই এপাশেরটার মান বের করব। তাহলে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এর ভ্যালু বের করতে দেখো, এর মান বলে দেওয়া আছে কি, কে ওয়ান কে টু সি, তাহলে এর জায়গায় বসিয়ে দেবো কে ওয়ান কে টু সি তার হোল কিউব, তারপর আছে বি কিউব ইন্টু, তাহলে কে টু সি তারও হোল কিউব, প্লাস আছে দেখো বি কিউব সি কিউব, তাহলে বি কিউবের জায়গায় কী বসবে, কে টু সি তার হোল কিউব প্লাস ইন্টু সি কিউব ছিল, তাহলে সির মান তো সি দিয়েই আছে, তাহলে এখানে শুধু সি কিউব বসে যাবে, প্লাস আবার সি কিউব এ কিউব, এর ভ্যালু কত, কে ওয়ান কে টু সি, তাহলে কে ওয়ান কে টু সি তার হোল কিউব বাই নিচে কী আছে এ বি সি, তাহলে এর ভ্যালু কে ওয়ান কে টু সি ইন্টু বির ভ্যালু কত, কে টু সি, তাহলে বির জায়গায় কে টু সি বসালাম, সির ভ্যালু তো সি আছে। এবার ভেতরে দেখো এ কিউব, তাহলে এ কিউব মানে কে ওয়ান কে টু সি তার হোল কিউব প্লাস বি কিউব মানে কে টু সি তার হোল কিউব, আর সি কিউব মানে তো সি কিউবই বসছে। এবার জাস্ট আমরা এগুলোর কিউব করবো দেখো, তাহলে কে ওয়ান কে টু সির হোল কিউব, তাহলে প্রত্যেকটার কিউব হবে, তাহলে কী হবে, কে ওয়ানের কিউব কে টুর কিউব আবার সি কিউব ইন্টু এখানে দেখো কে টু সির হোল কিউব, তাহলে কে টুর কিউব সি কিউব প্লাস এইখানে কী আছে দেখো কে টু সির হোল কিউব, তাহলে কে টুর কিউব ইন্টু সি কিউব, তার সাথে আবার সি কিউব গুণ আছে, আবার দেখো সি কিউব ইন্টু কে ওয়ান কে টু সি হোল কিউব, তাহলে কী হবে কে ওয়ানের কিউব কে টুর কিউব আবার সিরও কিউব। নিচে কী আছে, নিচে দেখো এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে কে ওয়ান কে টু ইন্টু কে টু মানে কে টু স্কোয়ার, তাহলে কে ওয়ান
টু স্কোয়ার, সি কটা আছে 1 2 3, তাহলে এখানে হবে সি কিউব ইন্টু ভেতরে দেখো K1 K2 সির হোল কিউব, তাহলে K1 এর কিউব, K2 কিউব, আবার সি কিউব প্লাস K2 কিউব সি কিউব প্লাস সি কিউব। তাহলে উপরে ভালো করে এবারে দেখো K1 এর কিউব, এখানে আর K1 নেই, তাহলে K1 কিউব, K2 কিউব K2 কিউব, তাহলে গুণ করলে কত হবে K2 টু দি পাওয়ার 6, সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার 6 প্লাস এইখানে দেখো K2 কিউব, সরি K2 কিউব সি টু দি পাওয়ার 6 প্লাস এই জায়গাটাতে দেখো কি আছে সি টু দি পাওয়ার 6 K1 কিউব K2 কিউব, তাহলে K1 কিউব K2 কিউব সি টু দি পাওয়ার 6 বাই নিচে দেখো K1 K2 স্কোয়ার সি কিউব, আর ভেতরে দেখো প্রত্যেকটার মধ্যে সি কিউব আছে, তাহলে ভেতর থেকে সি কিউব কমন নিই, তাহলে কি পড়ে থাকবে K1 এর কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1। এবার উপর থেকে দেখো সি টু দি পাওয়ার 6 কমন যাবে, K2 কিউব কমন যাবে, তাহলে উপরে আমাদের কমন যাচ্ছে C6 আর K2 কিউব। K2 কিউব যদি কমন নিই তাহলে এখানে কি পড়েছে, তো K1 এর কিউব পড়ে থাকবে, K2 6 ছিল তাহলে K2 কিউব কমন নিয়েছি, তাহলে K2 কিউব পড়ে থাকবে প্লাস এখানে দেখো এখানে K2 কিউব আর 6 পুরোটাই কমন গেছে, তাহলে এখানে 1 পড়ে থাকবে প্লাস এখানে দেখো K2 কিউব কমন গেছে C6 কমন গেছে, মানে K1 এর কিউব পড়ে থাকছে বাই নিচে কি পড়ে আছে K1 K2 স্কোয়ার সি কিউব মানে গুণ করলে কত হবে সি টু দি পাওয়ার 6, আর ভেতরে দেখো K1 এর কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1, দেখো C6 কেটে গেল, বাকি যেটা পড়ে আছে পুরোটাই দেখো ধ্রুবক টার্ম, কারণ K1 K2 ধ্রুবক আর 1 তো ধ্রুবক হবে, তাহলে এই পুরোটা ধ্রুবক যখন পুরোটাকে আমরা লিখে দেবো কি ধ্রুবক। তাহলে দেখো অঙ্কটা দেখে অনেক বড় মনে হলেও এখানে দেখো সব আমাদের মূল উদ্দেশ্য কী ছিল, যে এইটা বা এটার ভ্যালু আমাদেরকে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট দেখানো, তাহলে আমরা এখান থেকে যে কোনো প্রকারে সির ভ্যালুটাকে ক্যান্সেল করতে হবে, তাহলে আমরা সি টু দি পাওয়ার 6 কমন নিয়ে বাইরে বের করলে দুদিক থেকে সি কেটে গেছে, তাহলে আমাদের যেটা পড়ে আছে সেটা পুরোটা ধ্রুবক টার্ম পড়ে আছে, তাহলে লিখে দিলাম আমরা এটা সমান সমান কি ধ্রুবক, তাহলে এটা বা এটার মান ধ্রুবক, তাহলে এটা প্রপোর্শনাল ডেটা আমরা লিখতেই পারি, তাহলে লিখবো কি অতএব a কিউব বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব proportional to ABC into a cube plus b cube plus c cube প্রমাণিত। এবার নেক্সট 12 দাগের অঙ্ক। দাগের অঙ্কটা কি বলছে ভালো করে দেখো। এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে মোট যে খরচ হয় তার একটা অংশ হচ্ছে এক্সের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হচ্ছে, আর একটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হচ্ছে। যদি 100 ডেসিমি ও 200 ডেসিমি কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা ও 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমি কূপ খননের জন্য কত ব্যয় হবে আমরা সেটা বের করব। তাহলে প্রথম যেটা বলা ছিল যে এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে আর অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হচ্ছে, আর মোট ব্যয়টা কত দেখো আমাদের কোথাও বলা নেই, তাহলে সেটা আমরা ধরে নেব। তাহলে ধরি কূপ খনন করার জন্য মোট ব্যয় হয় এ টাকা।
তাহলে দেখো এই এ টাকাটাকে আবার দুটো ভাগে ভাগ করতে হবে, কারণ এক অংশ সরল ভেদে আছে এক্সের সাথে, সেটা করতে হবে একটাতে, আর একটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে সেটাকে আমরা কীভাবে লিখব, যে আরও ধরি মোট ব্যয়ের পি অংশ এক্সের সঙ্গে সরল ভেদে এবং কিউ অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। তাহলে এবারে দেখো যেটা বলা ছিল কন্ডিশন, তাহলে আমরা কি পাবো, এ সমান পি প্লাস কিউ, কেননা দুটো অংশ আছে, একটা পি অংশ একটা কিউ অংশ। আর কি কি আমরা লিখতে পারি, এখানে দুটো কন্ডিশন ছিল কি, পি অংশটা এক্সের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি পি প্রপোর্শনাল টু এক্স। আর আরেকটা কি লিখতে পারি, কিউ অংশটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে, তাহলে কিউ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, যেখানে কি হচ্ছে না এই দুটো এক্সটা পির সঙ্গে সরল ভেদে আর কিউটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হচ্ছে। তাহলে দেখো এইটা থেকে আমরা কি লিখতে পারবো, বা পি সমান কে ওয়ান এক্স আর কিউ সমান কে টু এক্স স্কোয়ার। কে ওয়ান কে টু কি, কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এবারে এই পির মান আর কিউর মানটা যদি আমরা এর জায়গাতে পুট করি তাহলে কি পাবো, বা এ সমান পির ভ্যালু কত, কে ওয়ান এক্স, তাহলে কে ওয়ান এক্স প্লাস কিউর ভ্যালু কত, কে টু এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা একটা সমীকরণ পেয়েছি যে এ সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবার আমরা আমাদের যে কন্ডিশনগুলো বলা ছিল সেগুলো দেখব। প্রথমে কি বলা ছিল দেখো, যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5,000 টাকা ও 12,000 টাকা খরচ হয়, তাহলে 250 ডেসিমিটারের জন্য কত খরচ হবে সেটা আমরা বের করব। তাহলে শর্তানুযায়ী দেখো এখানে কি আছে, যদি 100 ডেসিমিটার, তাহলে ওটা এক্সের ভ্যালু, তাহলে এক্স ইকুয়াল টু 100 হলে এ ইকুয়াল টু 5,000 হয়, কারণ কি 100 হলে যে টোটাল খরচ যেটা হবে, টোটাল খরচ কত বলেছে এখানে 5,000 টাকা, তাহলে এ আমরা টোটাল খরচ ধরেছি, তাহলে সেটা 5,000 হবে। তাহলে 1 নম্বর সমীকরণে এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে একে এক্স ইকুয়াল টু 100 ও এ ইকুয়াল টু 5,000 বসিয়ে পাই। তার আগে কী ছিল, এ ইকুয়াল টু কে ওয়ান এক্স, তাহলে এ কত 5,000 সমান কে ওয়ান এক্স, তাহলে কে ওয়ান এক্সের ভ্যালু কত 100 প্লাস কে টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে 100 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 100 কে ওয়ান প্লাস 100 স্কোয়ার করলে কত হয় 10,000, 10,000 কে টু সমান হচ্ছে 5,000। বা দেখো এখান থেকে যদি আমরা 100 কমন নিই তাহলে কী পাচ্ছি, কে ওয়ান প্লাস 100 কে টু সমান হচ্ছে 5,000। তাহলে এই 100টা এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা কি 0 0 এ 0 0 ক্যান্সেল করলাম, তাহলে আমরা কী পাচ্ছি, কে ওয়ান প্লাস 100 কে টু সমান হচ্ছে 50। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার আরেকটা শর্ত মধ্যে কি বলা ছিল, যে 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য খরচ হচ্ছে 12,000 টাকা, তাহলে এক্স ইকুয়াল টু 200, এ ইকুয়াল টু 12,000 একে বসিয়ে পাই। তাহলে একে কী ছিল, এ সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, তাহলে এ সমান মানে তাহলে কী হবে 12,000
সমান k1 x, তাহলে এক্সের জায়গায় কত 200 প্লাস k2 x স্কোয়ার মানে কি 200 স্কোয়ার, বা এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি 200 k1 প্লাস 200 স্কোয়ার করলে কত হবে 2 স্কোয়ার করলে 4 আর 2 শূন্য স্কোয়ার করলে 4টে শূন্য, তাহলে 40,000 k2 সমান হচ্ছে 12,000। বা এখান থেকে যদি আমরা 200 কমন নিই কী পড়ে থাকবে k1 প্লাস 200 k2 সমান হচ্ছে 12,000। বা তাহলে এটাও আবার ভাগ হবে, তাহলে কী হবে 0 0 0 0 কেটে গেল, 2 দিয়ে যদি আমরা 120কে কাটি তাহলে পড়ে থাকছে 60। তাহলে এখান থেকে যদি k1 প্লাস 200 k2 সমান সমান হয়ে যাচ্ছে 60। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরবো। তাহলে দেখো 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণের সমাধান করলে আমরা k1 k2 ভ্যালু পাবো। তাহলে এখানে দেখো k1 প্লাস সামথিং, এখানে k1 প্লাস সামথিং, দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো k1 k1 ক্যান্সেল হবে। তাহলে আমরা 3 থেকে 2 বিয়োগ করবো, কারণ 3 দেখতে পাচ্ছি 200 k2 বড় আছে। তাহলে 3 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ, আচ্ছা 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 3 নম্বর থেকে এটা বিয়োগ করো, তাহলে দেখো এই k1 থেকে এই k1 বিয়োগ হলে k1 k1 ক্যান্সেল হবে। আরেকটা কী বিয়োগ হবে 200 k2 থেকে 100 k2 বিয়োগ হবে। তাহলে 200 k2 মাইনাস 100 k2 সমান এদিকে কী হবে 60 থেকে 50 বিয়োগ। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি 100 k2, 200 k2 মাইনাস 100 k2 মানে কত হবে 100 k2 সমান 60 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে 10, বা k2 সমান কী হবে 10/100 মানে হচ্ছে 1/10। তাহলে আমরা কী পেলাম k2 সমান 1/10। এবার k2-র মান যদি আমরা 2 নম্বর বা 3 নম্বরে বসাই তাহলে আমরা k1 এর ভ্যালু পাবো। তাহলে 2 নম্বর সমীকরণে k2-র মান বসিয়ে পাই, মানে এটাতে। তাহলে এরপর কি হবে এখানে দেখো 2 নম্বর সমীকরণে k2 এর মান বসিয়ে পাই। তাহলে এখানে কি আছে k1 প্লাস 100 k2-র ভ্যালু কত পেয়েছি আমরা 1/10। তাহলে k1 প্লাস 100 ইন্টু 1/10 সমান হচ্ছে 50। বা তাহলে এটা ক্যান্সেল হলো, তাহলে k1 প্লাস 10 সমান 50। বা k1 সমান কত হবে 50 মাইনাস 10, বা k1 সমান আমরা কত পাবো 40। তাহলে k1 এর ভ্যালু পেলাম আমরা 40 আর k2 ভ্যালু পেলাম আমরা 1/10। তাহলে ওটাকে আবার কোথায় বসাতে হবে দেখো আমাদের যে 1 নম্বর শর্ত ছিল সেইখানে বসাতে হবে। তাহলে এবারে দেখো কি হবে তাহলে এই যে সমীকরণটা ছিল এইখানে আমরা k1 আর k2-র ভ্যালু বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে k1 সমান 40 ও k2 সমান 1/10 বসিয়ে পাই। তাহলে কি পাবো এখান থেকে a সমান সমান k1 এর ভ্যালু কত 40, তাহলে 40x প্লাস k2-র ভ্যালু কত 1/10, তাহলে 1/10 x স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনালি সম্পর্ক যেটা পেলাম x আর এর মধ্যে সম্পর্ক। এবারে এখানে দেখো কি বলেছে যে তবে 250 ডেসিমিল কিউব খননের জন্য কত ব্যয় হবে। তাহলে এই এক্সের জায়গায় আমরা এবারে 250 বসিয়ে দেবো। তাহলে x ইকুয়াল টু 250 বসিয়ে পাই। তাহলে এখানে x ইকুয়াল 250 বসালে কী হবে, বা a সমান 40 ইন্টু 250 প্লাস 1/10 ইন্টু 250-এর স্কোয়ার।
বা কী পাবো, এ সমান 40 × 250 মানে 4 × 25 কত 100, আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য মানে দুটো শূন্য 10,000 বসে গেল, প্লাস 1×10 ইন্টু 25 স্কোয়ার করলে কত হবে 6×25, আর একটা শূন্য স্কোয়ার করলে দুটো শূন্য, তাহলে একটা জিরো ক্যান্সেল হলো। তাহলে কি 10,000 আর 6,250 মানে হচ্ছে 16,250 টাকা হচ্ছে আমাদের মোট খরচ হবে। তাহলে 250 ডেসিমি কূপ খননের জন্য অতএব 250 ডেসিমি কূপ খননের জন্য 16,250 টাকা খরচ হবে। অঙ্কটা একটু লেন্দি ছিল, কিন্তু ঠিকঠাক করে দেখবে, খুব একটা বেশি কঠিন না, শুধু জাস্ট প্রসেসটা একটু লেন্দি। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক 13 দাগ। 13 দাগ কী বলছে দেখো, 13 দাগের অঙ্ক দেখো, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে কী বলা আছে, চোঙের আয়তন তার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে প্রথম শর্ত অনুযায়ী আয়তন আর ব্যাসার্ধ আর উচ্চতার সম্পর্ক বলে দেওয়া আছে। তাহলে ধরি চোঙের আয়তন সমান হচ্ছে ভি ঘন একক, ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। তাহলে প্রথম যে শর্ত আছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, তাহলে আমরা ওই শর্ত অনুযায়ী কী লিখব, তাহলে শর্তানুযায়ী আয়তনটা মানে ভিটা যৌগিক ভেদে আছে কার কার সাথে, ব্যাসার্ধের বর্গ, তাহলে ব্যাসার্ধের বর্গ কী হবে r², আর তার সাথে উচ্চতা তাহলে r²h। তাহলে এটা হচ্ছে আমাদের যৌগিক ভেদের শর্ত অনুযায়ী আমরা এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কী লিখব, ভি সমান সমান কে ইন্টু r²h। এখানে কেটা কি, কেটা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি কন্ডিশন বলছে, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, দুটো চোঙ বলে দেওয়া আছে, তাদের ভূমির ব্যাসার্ধ অনুপাত বলে দেওয়া আছে 2:3, আর উচ্চতার অনুপাত বলা আছে। তাহলে এদের ব্যাসার্ধ আর উচ্চতাটাকে আমরা ধরে নেব, যেহেতু অনুপাত বলে দেওয়া আছে। তাহলে ধরি প্রদত্ত চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে, তার অনুপাত কত বলা আছে 2:3। তাহলে প্রথমটার আমরা ধরে নেব কি 2r একক, যে অনুপাতটা বলা থাকে তার সাথে যে কোনো একটা চলরাশি আমরা গুণ করে সেদের অনুপাত ধরে নেব। তাহলে 2r একক, ও আরেকটা কি 3 আছে, তাহলে 3r একক। আর প্রদত্ত চোঙ দুটির উচ্চতা যথাক্রমে, এটা একই রকমভাবে দেখো 5:4 আছে, তাহলে আমরা ধরে নেব 5h একক ও 4h একক। তাহলে দেখো দুটো চোঙের আয়তনের অনুপাত, তাহলে প্রথম চোঙের আয়তন বের করব। তাহলে প্রথম চোঙের আয়তন ভি সমান, তাহলে প্রথম চোঙ কী আছে কে r²h বসাবো, তাহলে কে r² মানে আরটা কী ছিল ব্যাসার্ধ, তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ কত 2r, তাহলে 2r এর স্কোয়ার ইন্টু এইচ কত এর, প্রথম চোঙের এইচ হচ্ছে 5h একক, তাহলে ইন্টু 5h এত ঘন একক। তাহলে কত হবে দেখো, কে তো বসে যাচ্ছে, 2r স্কোয়ার করলে 4r² ইন্টু 5h ঘন একক, তার মানে 4×5 হচ্ছে 20r²h আর কে এত ঘন একক। সিমিলারলি আমরা দ্বিতীয় চোঙের আয়তন বের করব। তাহলে দ্বিতীয় চোঙের আয়তন সমান সমান কত হবে, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত 3r আছে, তাহলে কে ইন্টু 3r² ইন্টু দ্বিতীয় চোঙের উচ্চতা কত 4h, তাহলে এত ঘন একক। 3r² করলে কী পাবো 9r²
ইন্টু আচ্ছা কে ছিল, তাহলে কেটা আগে লিখলাম, আর 4H এত ঘন একক। তাহলে দেখো 9 আর 4 গুণ করলে 36 আর স্কোয়ার এইচ ইন্টু কে এত ঘন একক। এবার দুটি চোঙের আয়তন অনুপাত কত হবে, তাহলে এটা ইস টু এটা। তাহলে অতএব দুটি চোঙের আয়তনের অনুপাত, তাহলে কি হচ্ছে 20 আর স্কোয়ার এইচ ইন্টু কে ইস টু 36 আর স্কোয়ার এইচ ইন্টু কে। তাহলে দেখো আর স্কোয়ার এইচকে একই টার্ম, তাহলে এটা কেটে যাচ্ছে, গেলে কী পড়ে থাকছে 20:36। তাহলে এবার দেখো 20কে 4 দিয়ে কাটলে কত হয় 5, আর 36কে 4 দিয়ে কাটলে 4 9 36। তাহলে তার আয়তন অনুপাত কত হবে 5:9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 14 দাগের অঙ্ক করবো। 14 দাগের অঙ্ক কী বলছে দেখো, 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্র্যাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগত। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। তাহলে এরকম দেখো আমাদের রৈখিক নিয়মে আগেও ছিল। এক্ষেত্রে কী করতে হবে, প্রথমে একটা কন্ডিশন 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে 36 দিন। এবারে বের করতে হবে অর্ধেক জমি 30 দিনে চাষ করতে কটা লাঙল লাগে, সেটা আমরা বের করলেই হয়ে যাবে, কারণ একটা ট্র্যাক্টর সেই কটা লাঙলের সমান কাজ করে। তাহলে আমরা এক্ষেত্রে কী করব, তিনটে যে রাশি আছে সেই তিনটেকে ধরে নেব বিভিন্ন চলরাশি দিয়ে। তাহলে জমির পরিমাণ ধরি, জমির পরিমাণ সমান এ, লাঙল সংখ্যা সমান আমরা এন ধরছি, আর দিন বা সময় ওটাকে আমরা টি ধরে নিচ্ছি। তাহলে দেখো যদি জমির পরিমাণ বাড়ে তাহলে লাঙল বেশি দিন লাগবে, এবং টিও কী হবে, সময় বেশি দিন লাগবে সেই পরিমাণ জমি চাষ করতে, জমির পরিমাণ বাড়লে। তাহলে এর সাথে এনের সম্পর্ক কি সরল, এর সাথে দিনের সম্পর্কও কি সরল। তাহলে এ রাশিটি এন টি এর সঙ্গে সরল ভেদে আছে। অর্থাৎ কী লিখতে পারি আমরা, এ প্রপোর্শনাল টু এন বা এ সমানুপাতিক এন ও এ প্রপোর্শনাল টু টি। তাহলে এখান থেকে আমরা যদি যৌগিক ভেদের উপপাদ্য লাগাই, তাহলে এ এনের সঙ্গে সরল ভেদে, এ টির সঙ্গে সরল ভেদে। তাহলে যৌগিক ভেদের সূত্রানুযায়ী বা উপপাদ্য অনুযায়ী কী হবে, এ প্রপোর্শনাল টু এন টি, এই দুটোর গুণফল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ সমান সমান কে এন টি। কেটা কি, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা দেখো আমাদের একটা সমীকরণ পেলাম, এটাকে আমরা 1 নম্বর ধরে নিলাম। এবার যে শর্তগুলো বলা ছিল দেখো, 2400 বিঘা জমি 25টি লাঙল 36 দিন। তাহলে জমিটাকে আমরা কি ধরেছি এ, তাহলে একে মানে 1 নম্বর সমীকরণে এ সমান সমান 2400, এন সমান সমান কটা লাঙল 25টা লাঙল, তাহলে এন সমান সমান 25, আর টি সমান সমান 36 দিন, তাহলে 36 বসিয়ে পাই। তাহলে এ সমান মানে তাহলে কী হবে 2400 সমান কে এন টি, তাহলে কে ইন্টু এনের ভ্যালু কত 25 ইন্টু টির ভ্যালু কত 36, বা এখান থেকে কে সমান কী লিখব 2400/25 ইন্টু 36। তাহলে 6 দিয়ে কাটলে 36কে 6, একে 6 দিয়ে কাটলে 4 6 24, আর দুটো শূন্য বসে গেল। 25 দিয়ে কাটলে দেখো কত হবে 16, 25 16 400 হচ্ছে। তাহলে এবারে 6 2 দিয়ে কাটলে এটাকে 3, আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 8। তাহলে আমরা কের ভ্যালু পেলাম কত
8/3। এবার আবার এই 1 নম্বর সমীকরণের সেকেন্ড শর্ত অনুযায়ী বসাবো। কী বলছে? অর্ধেক জমি, তাহলে অর্ধেক জমি মানে আগে জমি কত ছিল? 2400, তার অর্ধেক জমি মানে তাহলে কত হবে? 2400/2। কেবল ট্র্যাক্টরটি দিয়ে, তার ট্র্যাক্টর সংখ্যা আমরা বের করবো, মানে কটা লাঙল লাগবে সেটা আমরা বের করবো, করলেই আমরা পেয়ে যাবো উত্তর। আর 30 দিনে, মানে দিনের জায়গায় আমরা 30 বসাবো। তাহলে 1 এ সমান 2400/2 মানে কত? 1200। টি সমান 30 আর কে সমান কত পেয়েছি আমরা? 8/3। তাহলে 8/3 বসিয়ে পাই, তাহলে এ সমান কে এন টি ছিল, তাহলে এ সমান মানে তাহলে এটা কত হবে? 1200 সমান কের ভ্যালু কত? 8/3। এনটা তো আমরা বের করতে চাইছি, আর টি কত বলা আছে আমাদের? 30। তাহলে দেখো 3 দিয়ে যদি 30 কাটে, 3 10 30, তাহলে এন সমান কত হবে? 1200 বাই এদিকে কে কে আছে? 8 আর 10 গুণ আছে, তাহলে সেটা নিচে চলে যাবে। তাহলে 0 0 ক্যান্সেল, 8 দিয়ে 120 কাটলে হচ্ছে 15। তাহলে 15টা লাঙল কী করে? 15টা লাঙল এই 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে পারে। এবার এখানে কি বলা ছিল? কেবল ট্র্যাক্টরটি দিয়ে সেই কটা কাজ করেছে, তাহলে একটা ট্র্যাক্টর এই 15টা লাঙলের সমান কাজ করে। তাহলে অতএব ট্রাক্টরটি 15টি লাঙলের সমান চাষ করে। অঙ্কটা বোঝা গেছে নিশ্চয়ই। এবারে নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 15 দাগে। 15 দাগের অঙ্ক কি বলছে দেখো, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করতে হবে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে প্রথম কি বলা ছিল? আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার বর্গের সঙ্গে ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে। তাহলে ধরি গোলকের আয়তন ভি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস এবং ব্যাসার্ধ আর, তিনটে ধরে নিলাম। তাহলে আমাদের প্রমাণ করতে কি হবে? প্রমাণ করতে হবে যে কি গোলকের আয়তনের বর্গ, তাহলে আয়তন কত? ভি, তাহলে ভির বর্গ মানে কি? ভি স্কোয়ার, সেটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এস, তার ঘন মানে কি? তার পাওয়ার কিউব। এই দুটো সরলভেদে থাকবে, তার মানে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস কিউব, এটা আমাদের প্রুভ করতে হবে। এবার দেখো এখানে তাহলে শর্তানুযায়ী কি বলা ছিল একবার খেয়াল করে দেখো। আয়তনটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, তাহলে আয়তন কি? ভি প্রপোর্শনাল টু কী হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাত, তার মানে আর এর কিউব। আরেকটা কি বলা ছিল? পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ এসটা কি আছে? তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে, তাহলে প্রপোর্শনাল টু কী হবে? আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি সমান K1 আর কিউব। আর এখান থেকে আমরা কি লিখতে পারি? এস সমান K2 আর স্কোয়ার। K1 K2 কি তোমরা সবাই জানো? K1 K2 অশূন্য ভেদ ধ্রুবক। এবার তাহলে দেখো আমাদের কী প্রমাণ করতে বলেছে? ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস কিউব। তাহলে আমরা কী করব? এই ভি স্কোয়ার বাই এস কিউর মান বের করব। তাহলে ভি স্কোয়ার বাই এস কিউব সমান, তাহলে ভির ভ্যালু কত? K1 আর কিউব তার স্কোয়ার, বাই এসের ভ্যালু কত? K2 আর স্কোয়ার তার কিউব, কারণ নিচে কিউব আছে। এবার দেখো তাহলে এটা কী হবে? K1 স্কোয়ার
আর কিউবের হোল স্কোয়ার করলে কী হবে, 3 দুগুণে 6 মানে r⁶ বাই k2r²। তাহলে k2-র কিউব করলে কত হবে, k2-র কিউব। আর স্কোয়ারে কিউব করলে 2 3-এ 6। তাহলে দেখো r6 কেটে গেল, পড়ে আছে আমাদের কি k1² বাই k2-র কিউব। যাই পড়ে থাক, k1 k2 গিয়েছিল, ধ্রুবক ছিল, তাহলে k1² বাই k2 কিউবের মান কী হবে, কোনো একটা ধ্রুবক পাবো। তাহলে এটা সমান আমরা কী লিখবো, ধ্রুবক। তাহলে v²/s³ সমান আমরা ধ্রুবক পেয়েছি। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, v²∝/s³ আমাদের প্রমাণিত। তাহলে এই অঙ্কটা দেখো খুব ছোট্ট, কিন্তু এটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা তোমরা প্র্যাকটিস করে রাখবে একটু ভালো করে। তাহলে ভেদের যে বড় অঙ্কগুলো ছিল সেগুলোর সমাধান আমরা করে ফেললাম। এর পরের ক্লাসে খুব শীঘ্রই আমরা ভেদের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চ্যানেলটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই করে, এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে কোনো ভিডিও এলে তোমরা সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারো এবং অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারো। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে করে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুনি, টাটা।